সত্যি কথা বলতে কি, মানস মল্লিক যে কি করেন তার জীবিকা কেউই জানে না। পরিচিত আত্মীয় স্বজন সকলের কাছে সে একজন বনেদি বেকার, অর্থাৎ দীর্ঘদিন কোনো কাজকর্ম না করে চুপচাপ ঘরে বসে শুধু বিধবা মায়ের অন্ন ধ্বংস করে চলেছে। এর জন্য মাকে সবাই দায়ী করে। তিনিই নাকি অত্যাধিক আদর দিয়ে ছেলের মাথাটি খেয়েছেন। স্বামী ছিলেন বড়লোক আলিপুর ফৌজদারি আদালতের সবচেয়ে বড় উকিল। যেমন প্রচুর উপার্জন করেছেন, তেমনি কলকাতা শহরে বিপুল সম্পত্তি রেখে অকালে মারা যান। 3 ছেলের মধ্যে বিষয় সম্পত্তি ভাগাভাগি হয়ে গেল। বসত বাড়িটাই পড়ে মানস মল্লিকের অংশে। মায়ের সবচেয়ে প্রিয় ছোট ছেলেটি তাই মাকে নিয়ে এ বাড়িতে থাকেন। সেকালে 3 মহলা বাড়ি, তার 2 অংশ ভাড়া দিয়ে একটাতেই সুখে স্বাচ্ছন্দ্যে মা ও ছেলের দিন কেটে যায়। ছেলে 3rd ক্লাস পেয়ে বিএ পাস করে লেখাপড়া ছেড়ে দিলেও বিয়ের জন্য মেয়ের অভাব হয়নি। বড় বড় ঘর থেকেই তার সম্বন্ধ এসেছে, কিন্তু মা কিছুতেই রাজি করাতে পারেননি। ছেলে বলেছে, আমার বিয়ের জন্য তোমায় মাথা ঘামাতে হবে না, আমি নিজেই সে ব্যবস্থা করব, যখন খুশি হবে। কিন্তু 24 বছর থেকে বয়সটা 39-এ পৌঁছে গেছে, আজও তার সেই খুশির দিনটি এলো না। মা বলে বলে হয়রান হয়ে তাই এখন একেবারে হাল ছেড়ে দিয়েছেন। সবচেয়ে আশ্চর্য, বড়লোকের ছেলেদের যেমন অনেকের অনেক রকম উপসর্গ থাকে, কেউ মদ খায়, কেউ রেস খেলে, কেউ বা বাইরের মেয়েকে নিয়ে জীবন কাটায়, এছাড়া আরও কত রকমের বিকৃত ও অস্বাভাবিক জীবনযাপন করতে শোনা যায়। কিন্তু মানস মল্লিকের নামে এ পর্যন্ত কোনো বদনাম, কোনো কলঙ্ক কেউ দিতে পারেনি। বরং ঠিক তার বিপরীত, অর্থাৎ বড়লোকের ছেলেদের মধ্যে যা কল্পনা করা যায় না, এমনই নির্মল চরিত্রের অধিকারী তিনি। জীবনে তার একটি মাত্র নেশা বই পড়া, তাও এক ধরনের বই, ক্রিমিনোলজি বা অপরাধ তত্ত্বের বই। অপরাধ আইন, অপরাধীদের জবানবন্দি, বড় বড় সব হত্যাকাণ্ডের মামলা, দলিল ও ষড়যন্ত্রের ইতিহাস, সাক্ষী সাবুত, বিচারের ধারা, জুরিদের মন্তব্য, প্রকৃত আসামি নির্বাচন ও দ্বন্দ্বাদেশ, তাদের চরিত্রের বিশ্লেষণ, সামাজিক ও পারিবারিক প্রভাব ইত্যাদি বিচিত্র মনস্তত্ত্বমূলক নানা ধরনের বই ও পত্রপত্রিকা। কেবল ভারতবর্ষের নয়, ইউরোপের, আমেরিকা, চীন, জাপান প্রভৃতি পৃথিবীর নানা দেশ থেকে আমদানি করা স্তূপাকৃত বইয়ের মধ্যে নানা সময় তার কেটে যায়। এইভাবে অপরাধ তত্ত্ব নিয়ে গভীরভাবে পড়াশোনা ও গবেষণা করতে করতে এই সম্বন্ধে এমন জ্ঞানের অধিকারী হয়ে ওঠেন যে কোথাও কোনো জটিল হত্যা রহস্যের মামলা নিয়ে যখন উকিল, ব্যারিস্টার ও ডিটেকটিভরা হিমশিম খেয়ে যায়, তখন তিনি ঘরে বসে কাগজ কলম নিয়ে অঙ্ক কষতে বসেন। এটাই মানস মল্লিকের পেশা, যে খবর গুটি কয়েক ডিটেকটিভ ছাড়া আর কেউ জানে না। অতি গোপনে সে এই সমস্ত ঘটনার বিবরণ দিয়ে থাকে এবং তাদের কাছ থেকে বিপুল অর্থ তিনি পান। একটা বড় উকিল, ব্যারিস্টার তা উপার্জন করতে পারে না। এইসব টাকা তিনি ব্যয় করেন বই কিনতে, নিজে থাকেন অতি সাধারণভাবে। বড় বড় জটিল সব হত্যা রহস্য যার কোনো হদিস করতে পারে না ডিটেকটিভরা, গভীর রাতে গোপনে আসে ওর সঙ্গে পরামর্শ করতে। মানস মল্লিক একটা প্ল্যান তৈরি করে দেন প্রচুর টাকার বদলে। এর জন্য কেস হিসাবে টাকা দাবি করেন। 10, 15, 40, 50 হাজার কাজের গুরুত্ব হিসাবেও সময় নেন 1 মাস, 1.5 মাস পর্যন্ত। আবার বিশেষ কোনো ক্ষেত্রে মীমাংসা করার আগে নিজেই গোপনে তথ্য সংগ্রহ করতে বেরিয়ে পড়েন। সেদিন সংবাদপত্রে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিবরণ পড়ে সবাই শিউরে উঠল। নিউ আলিপুরে তালপুকুরের জমিদার দর্পনারায়ণের একমাত্র পুত্র শুভনারায়ণকে তার নবনির্মিত বিরাট অট্টালিকার 4 তলায় শয়নকক্ষে রক্তাক্ত কলেবরে মৃত অবস্থায় দেখা যায়। ঘর বন্ধ, অথচ 2টি দরজায় ভিতর থেকে চাবি দেওয়া। সে ঘরে আর দ্বিতীয় ব্যক্তি কেউ ছিল না। তার নববিবাহিতা স্ত্রী সেদিনই সকালের বিমানে দিল্লিতে মায়ের কাছে চলে যাওয়ায় কুমার শুভনারায়ণ রাত্রে একাই শয়ন করেন ঘরে। সবচেয়ে বিস্ময়, যেমন নতুন বাড়ি তেমনই ভারী ভারী মজবুত সব লোহার গিল আঁটায় জানলায়।
বিশেষ করে দরজা দুটোতে সবচেয়ে দামি গোদরেজের যে ডেডলক লাগানো, ভেতর থেকে চাবি দিয়ে শুলে বাইরে থেকে দরজা ভেঙে না ফেলা পর্যন্ত কারোর পক্ষেই ঢোকা সম্ভব নয়। তাহলে কে হত্যা করলে, কেমন করে? ভোরে বেডটি দিতে এসে বেল টিপে চাকরটি মুনিবের কোনো সাড়া না পেয়ে অবশেষে জানালার কাছে গিয়ে পর্দা ফাঁক করে চিৎকার করে ওঠেন, খুন খুন বলে। সঙ্গে সঙ্গে চাকর, দারোয়ান ও বাড়ির যে যেখানে ছিল ছুটে এলো। খবর শুনে প্রতিবেশীরা ভেঙে পড়েছিল। একটু পরে পুলিশ এসে বাইরে থেকে দরজা ভেঙে ঘরে ঢুকে চারিদিক তন্ন তন্ন করে খুঁজে কোথা দিয়ে আসামি এলো গেল কিছু হদিশ করতে না পেরে লালবাজারে খবর পাঠাতে তখন রীতা, মিতা দুই কুকুরকে নিয়ে অনুসন্ধানী দল এসে হাজির হলো। ওদিকে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে অফিসাররা এসে ঘরের ভিতর থেকে নানা জায়গায় ফটো তুলে এবং ঘরের মধ্য থেকে টুকরো টুকরো কাগজ ও অন্যান্য অনেক কিছু জিনিস তুলে নিয়ে চলে গেলেন। আশ্চর্য, পুলিশ থেকে সব রকমের তল্লাশি চালিয়ে কোনো কিছুই করা সম্ভব হলো না। কুকুর দুটো ঘরের জানলাগুলোর কাছে গিয়ে শুঁকে শুঁকে ফিরে এলো। ফরেন্সিক অফিস থেকেও কোনো তথ্য পাওয়া গেল না। শুভনারায়ণের স্ত্রী ভদ্রা স্বামীর মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই কলকাতায় ফিরে এমন কান্নাকাটি শুরু করলো যে কেউ আর তাকে থামাতে পারে না। আহার নিদ্রা ত্যাগ করে দিনে দিনে শুকিয়ে যেতে থাকে যেন। শুভনারায়ণের মা অর্থাৎ ভদ্রার শাশুড়ি শোকে সবচেয়ে অধীর হয়ে পড়ার কথা যার, এমনকি তিনিও যখন খাওয়া দাওয়া করতে লাগলেন তখনও ভদ্রার মুখে ভাত রোচে না, কেবল কাঁদে আর চোখের জল ফেলে। শাশুড়ি কন্যার মতো সস্নেহে নিজের হাতে ভাতের গ্রাস তুলে ধরেন বৌমার মুখের কাছে, বলেন, যা হবার তো হয়ে গেছে মা, তাকে তো আর ফিরে পাবি না। তুমি যদি একটু ধৈর্য না ধরো তাহলে আমি কার মুখ দেখে বাঁচব? ভদ্রা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে থাকে, আমি কি নিয়ে বাঁচব মা? আমাকে আশীর্বাদ করুন যেন আপনার ছেলের কাছে যেতে পারি যত শিগগির সম্ভব। বলতে বলতে ভাঙা গলায় কাঁদতে থাকে। কে আমার এই সর্বনাশ করলো মা? আমি তো কারো কোনো অনিষ্ট করিনি। আপনার ছেলেকে তো সবাই ভালোবাসে, এত লোকজন নিয়ে তার কারবার, সকলেই তো ছোটবাবু বলতে অজ্ঞান। শাশুড়ি কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলেন, আমি গোয়েন্দা লাগিয়েছি, কাউকে বলিসনি যেন। দেখি কে আমার মুখের গ্রাস এমন করে কেড়ে নিলে। গোয়েন্দা লাগিয়েছেন? কবে? কই আমায় তো কিছু বলেননি সে কথা। লাখ টাকা বকশিস দিতে হবে ওদের। অবোধ বালিকার মতো এবার প্রশ্ন করে ভদ্রা, সত্যি সত্যি তাকে ধরতে পারবে মা? গোয়েন্দাদের কাজই তো এই মা। পুলিশেরা যার কোনো হদিশ করতে না পেরে হাল ছেড়ে দেয়, গোয়েন্দারা নিঃশব্দে সেইখানে প্রবেশ করে। খুব চুপি চুপি ওরা কাজ করে। তাই 5 জনে যদি জেনে যায় যে গোয়েন্দা লেগেছে তাহলে সাবধান হয়ে যাবে। প্রাইভেট ডিটেকটিভ আদিত্য কুমার এই কেসটা নিয়ে অনেক দিন ধরে অনুসন্ধান চালাচ্ছিলেন। আত্মবিশ্বাস ছিল তার খুব বেশি। তিনি লেগেছিলেন শুভনারায়ণের অফিসের কয়েকজন খুব বিশ্বাসী কর্মচারীর পিছনে, এবং তার ধারণা তিনি গোপনে যে জাল পেতেছেন তাতে অনেক রুই কাতলা ধরা পড়বে। তারা জলের মধ্যে এসে গেছে প্রায়, কিন্তু পুরোপুরি এখনো ধরা যাচ্ছে না। দেরি হয়ে যাচ্ছে বলে একদিন কাগজপত্র সব কিছু তৈরি করে নিয়ে গভীর রাত্রে মানস মল্লিকের সঙ্গে দেখা করলেন। কেসটা আগাগোড়া সব শুনে মিস্টার কুমারের যতদূর যা কিছু অনুসন্ধান ও ধ্যান ধারণা সব কিছু কাগজে লিখে নিয়ে তিনি 2 মাস সময় চাইলেন। 2 মাস লাগবে স্যার, একটু তাড়াতাড়ি যদি করেন তো বড় উপকার হতো। তাড়াতাড়ি হবে না, সাপ বলে দিলেন মানস মল্লিক। কারণ আপনি যে পথে অগ্রসর হয়েছেন এবং ভাবছেন মাছ ঝালে পড়েছে, এখন খেলিয়ে তুললে হয়। আমার ধারণা কিন্তু সম্পূর্ণ উল্টো, আপনার পথের ঠিক বিপরীত। কি বলছেন স্যার? মানস মল্লিক শুধু একটু মৃদু হাসলেন, তারপর বললেন, 1 আর 1 2 হয় সবাই জানে, অতি সহজ অঙ্ক। কিন্তু 1 আর 1 3 হয় যখন অঙ্ক তখন জটিল রূপ নেয়। বুঝেছেন মিস্টার কুমার? শুভনারায়ণের স্ত্রী ভদ্রা দেবী তো দিল্লির মেয়ে, সেখানেই তো ছেলেবেলা থেকে মানুষ, লেখাপড়া খেলাধুলা সবই তো সেখানে।
ওর বাপ ছিলেন একজন কেন্দ্রীয় সরকারের হোমরা চোমরা অফিসার। হ্যাঁ স্যার, তা ঠিক, কিন্তু ও কিন্তুটা আমার, আপনার নয়। ওটা আমার উপর ছেড়ে দিন। আচ্ছা তাহলে এখন আসি বলে পকেট থেকে 25,000 টাকার নোটের তাড়া ওর হাতে গুঁজে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন মিস্টার কুমার। রাস্তায় তার পুরনো মরিস মাইনারটা অপেক্ষা করছিল। চাবি ঘুরিয়ে দরজা খুলে উঠেই স্টার্ট দিয়ে দিলেন। 5 সপ্তাহ পরে মানস মল্লিক দিল্লি থেকে ফিরে এসে মিস্টার কুমারকে ডেকে পাঠালেন। উল্লাসিত মনে কুমার ছুটে আসতে মানসবাবু বললেন, আমি একবার ওই ভদ্রা দেবীর সঙ্গে নিরিবিলি সাক্ষাৎ করতে চাই। সাধারণত আমি নিজে ফিল্ড ওয়ার্ক করি না, কিন্তু এক্ষেত্রে আমাকে করতেই হবে, বিশেষ প্রয়োজন। মিস্টার কুমার ভদ্রার শাশুড়ির সঙ্গে চুপি চুপি দেখা করে বললেন, আপনার বৌমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করার আছে। আমারই সহকর্মী একজন নির্জন ঘরে তার সঙ্গে কয়েকটা কথা বলবেন। বেশ তো, মঙ্গলবার দুপুরে বেলা ঠিক 2টোর সময় তাকে নিয়ে আসবেন। ওই সময় চাকর বাকররাও সব ঘুমিয়ে থাকে। মানসবাবুকে সঙ্গে করে গিন্নিমা 3 তলার একটা সুসজ্জিত ঘরে নিয়ে গিয়ে বসলেন। তারপর নিজে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, বৌমাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি বাবা, একটু অপেক্ষা করুন। সাদা ধপধপে লখনৌ চিকেনের শাড়ির আঁচলে অল্প মাথায় টানা, ঘাড়ের দুপাশে বপ করা রুক্ষ চুলের গুচ্ছ, কাজল টানা বাঁকা ভুর নিচে বিস্ফারিত দুটি চোখ নিয়ে ধীর পদে ঘরের ভেতরে এসে ঢুকলেন ছিপছিপে তন্নি গৌরাঙ্গী ভদ্রা, শুভনারায়ণের বিধবা স্ত্রী। মানসবাবু দুহাত জোর করে নমস্কার করলে ভদ্রা দেবীও হাত তুলে প্রতি নমস্কার করে সামনের সোফাটায় বসে পড়লেন। মানসবাবু বললেন, কিছু যদি মনে না করেন দরজাটা ভেজিয়ে দিয়ে আসুন, কারণ আমাদের কথা বাইরের কারো কানে না যায়, আমি তাই চাই। নিঃশব্দে উঠে দরজাটা ভেজিয়ে তার উপর পর্দাটা টেনে দিয়ে আবার আগের জায়গায় এসে বসে ভদ্রা জিজ্ঞেস করলেন, আপনি কে? আপনি কি আমাদের কেস করছেন, মানে গোয়েন্দা? মানসবাবু বললেন, আমি গোয়েন্দা নয়, তবে গোয়েন্দার বাবা। তার মানে গোয়েন্দারা যেগুলো বুঝতে পারে না, ধরতে পারে না, আমি সেগুলো ধরিয়ে দিই। নিমেষে ভদ্রার চোখের দৃষ্টি যেন ভয়ার্ত হরিণের মতো দেখায়। একটু ঢোক গিলে জিজ্ঞেস করে, আচ্ছা আমাদের এই ব্যাপারে কোনো আসামিকে কি ধরতে পেরেছেন? আস্তে আস্তে মানসবাবু তার চোখ দুটো ভদ্রা দেবীর চোখের ওপর রেখে বলেন, পেরেছেন? কে বলুন না। আগ্রহ ও আতঙ্ক মিশ্রিত এক অদ্ভুত কণ্ঠস্বর। সহসা মানসবাবু তার চোখ দুটো ভদ্রা দেবীর চোখের মধ্যে বিঁধিয়ে দিয়ে বললেন, যদি বলি তিনি আমার সামনে? আঁতকে শিউরে ওঠে ভদ্রা। তারপর চোখ দুটো মানসবাবুর চোখের ভেতর থেকে টেনে বের করে নিয়ে বলে, কি বলছেন? জানেন? জানি। দাঁতের উপর দাঁত চেপে হিসিস করে মানসবাবু বললেন, শঙ্কর দয়াল শর্মাকে আপনি চেনেন? চকিতে যে তার দৃষ্টি কঠিন হয়ে ওঠে। ভদ্রা বলে, এনাম জীবনে শুনিনি কখনো। খপ করে পকেট থেকে একখানা ফটো বের করে তার সামনে তুলে ধরেন মানসবাবু। তাতে লেখা, এভার ইয়োর্স ভদ্রা। ভদ্রা তৎক্ষণাৎ হাত বাড়িয়ে ফটোটা কেড়ে নিতে গেলে ছবিটা পকেটের মধ্যে পুরে ফেললেন মানসবাবু। কোথা থেকে পেয়েছেন আমার এই ছবি, বলুন শিগগির। চুরি করেছি, শঙ্কর দয়ালের ঘর থেকে। চুরি করেছেন? কি করে? দু আঙুলে টাকা ভাজাবার ভঙ্গি করে মানসবাবু বললেন, টাকা দিয়ে কি না করা যায় ভদ্রা দেবী? আপনি একটা মানুষের জীবন নষ্ট করেছিলেন, আর এত সামান্য একটা ফটো। তারপর সংযত কণ্ঠে বললেন, দেখুন ভদ্রা দেবী, আমার কাছে মিথ্যা বলার চেষ্টা করলে আপনাকে বেশি অনিষ্ট হবে। শুধু ওই একখানা ছবি নয়, আরও অনেক কিছু তথ্য আছে আমার কাছে, যা প্রমাণ করে যে আপনি ভালোবাসতেন শঙ্কর দয়ালকে। আপনার লাভার ছিল সে। জাতকুল ভেঙে বিয়ে আপনার বাবা একটা অর্ডিনারি কেরানির সঙ্গে বিয়ে না দিয়ে বড়লোক স্বজাতি ছেলের সঙ্গে দিয়েছিলেন। তাই এইভাবে প্রতিহিংসা নিলেন বেচারি নিরীহ ভালো মানুষ শুভনারায়ণের ওপর। তিনি আপনাকে এত ভালোবাসতেন এবং আপনি তার সঙ্গে যে এইভাবে
দীর্ঘ 5 বছর প্রেমের অভিনয় করে এসেছেন, কেউ তা কল্পনা করতে পারেনি। সাবাস, সাবাস অভিনেত্রী আপনি। যে কেউ কল্পনা করতে পারেনি আপনি তো কেমন করে করলেন। ভদ্রাদেবীর কণ্ঠে মৃদু অনুযোগের সুর। বললুম তো আপনাকে, আমি বাবার বাবা। ডিটেকটিভরা কেউ কল্পনা করতে পারে না যা আমি তাই পারি। ভগবান সবাইকে দুটো চোখ দিয়েছেন, কিন্তু কাউকে দেন আরও একটু বেশি, যার নাম তৃতীয় নয়ন। তারপর মোলায়েম সুরে মানসবাবু বললেন, জানি আপনার বাবা ছিলেন অত্যন্ত কড়া প্রকৃতির মানুষ, তার ভয়ে তখন আপনি বিয়ে করেননি। কিন্তু বিয়ে 2 বছর যেতে না যেতেই আপনার বাবার করোনারি থাম্বিস যেই মারা গেলেন, আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন, তাই নয় কি? এবার হাত জোর করে ভদ্রাদেবী বলে উঠলেন, প্লিজ ওসব ব্যক্তিগত কথা আর তুলবেন না। ব্যক্তিগতই তো আমি জানতে চাই আপনার কাছে, যেসব কথা কেউ জানে না, আপনার একেবারে মনের কথা, সেই কথাই আমি শুনতে চাই আপনার কাছে। তবে এই কথা আমি ছাড়া দ্বিতীয় কেউ জানতে পারবে না, আমি আপনার কাছে প্রমিস করছি। এই বলে গলার স্বর একেবারে খাদে নামিয়ে এনে মানসবাবু বললেন, শঙ্করদয়াল বিষ খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিল এবং 3 দিন পরে হাসপাতালে যখন জ্ঞান ফিরে আসে তখন ডাক্তারকে বলে, কেন আমায় বাঁচালেন, আমাকে মেরে ফেলুন, আমি মরতে চাই, ভদ্দাকে ছাড়া আমি বাঁচতে পারবো না কিছুতেই। এ কি সত্যি? এবার আছড়ে পড়লেন ভদ্রাদেবী মানসবাবুর পায়ের ওপর, বললেন, দোহাই আপনার, এ কথা আর দ্বিতীয়বার মুখে উচ্চারণ করবেন না, কেউ যেন না জানতে পারে। আপনি যত টাকা চান, লাখ টাকা আমি দেব, শুধু কোনো প্রশ্ন করবেন না, ভগবানের দিব্যি। বলুন, এ কথা যেন দুনিয়ার আর দ্বিতীয় প্রাণী জানতে না পারে। পা ছাড়ুন। আচ্ছা, আমি কথা দিচ্ছি, আপনি ভগবানের নামে শপথ করুন আগে, তবে পা ছাড়ব। মানসবাবু বললেন, আচ্ছা শপথ করছি, কিন্তু আমার আর যা জিজ্ঞাসা রয়েছে সেগুলো সরল ও সত্যভাবে আমাকে বলতে হবে, এবং তার জন্য আপনাকেও ভগবানের নামে দিব্যি করতে হবে। ভদ্রাদেবী ঘাড় হেঁট করে নীরবে যখন চোখের জল ফেলতে লাগলেন, তখন মানসবাবু ধীরে ধীরে বলতে লাগলেন যে আপনার সম্বন্ধে এত সব জেনেছে তার চোখকে ফাঁকি দিতে পারবেন না, নিশ্চিত জানবেন, তবে আরও কিছুদিন বেশি সময় লাগবে, এই যা। এবার আঁচল দিয়ে চোখের জল মুছে মানসবাবুর দিকে তাকালেন ভদ্রাদেবী। আচ্ছা, আপনার স্বামী শঙ্করদয়ালের আত্মহত্যার ব্যাপারটা কি শুনেছিলেন? না, আস্তে উত্তর দিলেন ভদ্রাদেবী। তবে সেই দিন থেকে আমার স্বামী আমার চোখে অনেক নেমে গেলেন, শঙ্করের প্রেমটা বড় হয়ে উঠল। বেশ তো, তখন ডিভোর্স করে দিলেই পারতেন আপনার স্বামীকে, তা করলেই তো সব দিক থেকে শোভন হতো। যদি তা সম্ভব হতো তাহলে সেই পথে যেতাম, কিন্তু আমার স্বামী আমায় এত ভালোবাসতেন যে তিনি যখন তখন বলতেন, যদি কোনোদিন আর কারোর মুখ দিকে ফেরাতে দেখি তাহলে সেই মুহূর্তে তোমায় গুলি করে আমি ফাঁসি যাব, জেনে রেখো। মানসবাবু মুচকি হেসে বলেন, ও তাই? না, অনেক টাকা হাতছাড়া হয়ে যাবার আশঙ্কা বলে হঠাৎ একেবারে অন্য প্রসঙ্গে চলে গেলেন। আচ্ছা ভদ্রাদেবী, দিল্লিতে দেখে এলুম শঙ্করদয়াল নিজে গ্রেটার কৈলাসে সুন্দর এবং এক অট্টালিকা তৈরি করেছেন। এত টাকা তিনি পেলেন কোথায়? কেন, শুনেছি তিনি এখন অনেক অনেক টাকা ইনকাম ট্যাক্স দেন সরকারকে, কিসব কন্ট্রাক্টরি বিজনেস করেছেন। ও করে হেসে উঠলেন মানসবাবু, লোকে তাই জানে বটে, কিন্তু আমি জানি অন্য কথা, যে মোটা টাকা সরকারকে ইনকাম ট্যাক্স দেন তিনি, সেটা আপনারই টাকা। ভুয়ো বিজনেস দেখিয়ে শঙ্করদয়াল ওইভাবে সকলের চোখে ধুলো দেয়, যাতে এত বড় বাড়ি কোথা থেকে কেমনভাবে করা সম্ভব হলো সরকারের মনে প্রশ্ন না জাগে। আবার ঘাড় হেঁট করে রইলেন ভদ্রাদেবী। অর্থাৎ যা কিছু তথ্য মানসবাবু জেনেছেন ওর সম্বন্ধে কোনোটাই মিথ্যে নয়। মৌনং সম্মতি লক্ষণম। বাঁকা হাসি ঠোঁটের কোণে এনে মানসবাবু আর বললেন, বুঝতেই পারছেন আমার অনুসন্ধান কতদূর পর্যন্ত পৌঁছে গিয়েছে, কিন্তু একটা হিসাব আজও আমি মেলাতে পারছি না। বন্ধ চাবি আঁটা ঘরের মধ্যে থেকে আসামি কি করে কোন পথে অদৃশ্য হলো, একমাত্র আপনি ছাড়া দ্বিতীয় কারো সাধ্য নেই সে পথের সন্ধান জানা। বলুন, চুপ করে থাকবেন না, এ আর এক কাহিনী, বলেই মুখ তুললেন ভদ্রাদেবী। শোবার ঘরের পায়ের দিকে জানালার গিলে যে স্ক্রু আঁটা আছে সেটা সম্পূর্ণ স্ক্রু নয়, শুধু স্ক্রুর মাথাটা দেয়া আছে।
নিচেটা কেটে বাদ দেওয়া হয়েছিল আমারই ইচ্ছায়। ওখানে একটা রাধাকৃষ্ণের ডিজাইন বসানো হয়েছিল। তাই মিস্ত্রি বলেছিল, মা এটা তাহলে আলগা করে রেখে দিলুম যাতে চট করে খুলে ওটা বসানো যায়, কিন্তু সেটা হয়নি। স্বামী ঠাকুর দেবতা পছন্দ করেন না বলে ওকেই বলেছিলুম, তুমি এসে এটা বসিয়ে দিয়ে যেও বাবা। ইতিমধ্যে হঠাৎ একদিন সেই ছোকরা মিস্ত্রিটাকে ধরে নিয়ে এলো পুলিশ আমার কাছে। সে নাকি খুনি, নকশাল দলের লোক। ছোকরা আমার হাতে পায়ে ধরে কাঁদতে লাগলো, বলল, মিথ্যে কথা, আমি তো আপনার বাড়িতে কতদিন কাজ করেছি আপনি জানেন। কথাটা যে সত্যি আমার জবানবন্দি লিখে নিয়ে চলে গেলেন পুলিশ ইন্সপেক্টর। মানসবাবু প্রশ্ন করলেন, কিন্তু ওই যে জানালার গিলটায় শুধু স্ক্রুর মাথা লাগানো আছে, আপনার স্বামী যখন রাধাকৃষ্ণের ডিজাইনগুলো গিল থেকে সেখানে বসাতে নিষেধ করলেন, তখন একবারও আপনার মনে হলো না যে এটাকে তাহলে মিস্ত্রি রেখে ভালো করে এঁটে দেওয়াই উচিত? না, ও কথা ভুলেই গিয়েছিলাম। তাছাড়া ওটা ছিল বারান্দার ভেতরের দিকে এবং ওখানটায় আলগা স্ক্রু আঁটা মনেই হতো না। একটু ভেবে তারপর বললেন ভদ্রাদেবী, হঠাৎ একদিন নিউ মার্কেট থেকে বেরুচ্ছি, দেখি ওই ছেলেটি খালি গায়ে খালি পায়ে দাঁড়িয়ে আছে, গলায় এক চিলতে সরু কাপড়ের ফালি, তাতে চাবি বাঁধা। আমি মোটরে উঠতে যাচ্ছি, এমন সময় কাছে এসে কাঁদো কাঁদো স্বরে বলল, ওর চাকরি নেই, বেকার, তার উপর বাপ মারা গেছে, দুদিন পরে শ্রাদ্ধ, তাই ভিক্ষা করছি এখানে দাঁড়িয়ে। আপনি যদি দয়া করে কিছু সাহায্য করেন তাহলে আমি চিরদিন আপনার দাস হয়ে থাকব। তখন আমার কাছে বিশেষ টাকা পয়সা ছিল না, মার্কেটিং করতেই সব শেষ। বলেছিলাম তাকে পরদিন বাড়িতে যেতে। 100 টাকা তাকে দিয়ে বললুম, আর ভিক্ষে করবি না, এতেই তোর বাবার শ্রাদ্ধ হয়ে যাবে। টাকাটা হাতে নিয়ে সে কাঁদতে লাগলো, বলে, নকশাল দলে আমি আছি, এটা রোটে যাওয়াতে কেউ চাকরি দিতে চাইছে না আমায়। বাবার অসুখে চিকিৎসা করাতে পারেনি বলে বাবা মারল। ওদিকে মা ও ছোট 2 ভাই বোনেরা না খেয়ে দিন কাটাচ্ছে। মা লোকের বাড়ি দাসে বৃত্তি করছে। ছেলেটি পায়ের ওপর মাথা রেখে বললে, আপনি যদি একটা যে কোনো কাজ দেন তো ভাই বোন দুটোকে উপোস করতে হবে না, তারা বড় ছোট। যখন বলে দাদা বড্ড খিদে পেয়েছে, তখন আমার বুক ফেটে যায়। এই বলে একটু থেমে ভদ্রাদি বলেন, আহা, বেচারিদের সেই শুকনো মুখগুলো আমার সামনে যেন ভেসে উঠল। তাকে বলেছিলুম শ্রাদ্ধ চুকে গেলে একদিন দেখা করতে। শ্রাদ্ধের ঠিক পরদিন ন্যাড়া মাথা এসে হাজির হলো। একটা চিঠি লিখে ছেলেটিকে আমার স্বামীর কাছে আপিসে পাঠিয়ে দিয়ে বললুম, পাটকলে যা হোক একটা চাকরি কিছু ওকে দেবার জন্য অনুরোধ করে। উনি চাকরি সেই দিনই করে দিলেন, জগদ্দলের 2 নম্বর জুট মিলে। কিন্তু মাস 6 তখনও হয়নি, হঠাৎ শোনা গেল গুদাম থেকে যে বিরাট চুরি হয়েছে তার মধ্যে আছে সেই ছেলেটি। সেই নাকি দলের সর্দার, তার সঙ্গে নকশালদের যোগাযোগ আছে। বুঝতেই পারছেন, স্বামী এসে আমার উপর রাগঝাল করতে লাগলেন, তুমি এমন একটা শয়তানকে না জেনে শুনে একেবারে চাকরি দিতে বললে। এ পর্যন্ত তারপর আর কি বলা উচিত যেন খুঁজে পাচ্ছিলেন না ভদ্রাদেবী। মানসবাবু তার মুখের কথা কেড়ে নিয়ে বললেন, পাছে সেই ছেলেটি ধরা পড়লে স্বামীর মৃত্যুর ব্যাপারে আপনার ওপর লোকের সন্দেহ এসে পড়ে, তাই চেপে গিয়েছিলেন, বুঝেছি। অঙ্কটা এবার আমার মিলে গেল। অবশ্য আরও একটা কারণ, ঠিক যেদিন আমি দিল্লি চলে গেলাম সকালে, সেদিনই রাত্রে ওই অঘটন ঘটল। মানসবাবু বললেন, ঈশ্বর যেন আপনার মনের কথা অদৃশ্য থেকে শুনতে পেয়েছিলেন, তাই এমনই নাটকীয়ভাবে আপনার পথের কাঁটা দূর করে দিলেন। সেই মিস্ত্রি ছেলেটি ছাড়া আর কেউ জানবে না ওই খোলা জানলার কথা। একাজ তার। ভদ্রাদেবী এবার ধরা গলায় বলে ফেললেন, ছি ছি, ও কথা বলবেন না। দৈবাত ঘটনাচক্রে জিনিসটা এই রকম এসে দাঁড়িয়েছে। মিথ্যে কথা, আপনি টাকা দিয়ে খুন করিয়েছেন আপনার স্বামীকে। মানসবাবু মৃদু হেসে বললেন, দিল্লিতে গ্রেটার কৈলাসে ম্যারেজ রেজিস্টারের আপিস থেকে জেনেছি আপনার সঙ্গে শঙ্করদারের বিয়ে শীঘ্রই হচ্ছে, আর দেরি সহ্য হচ্ছিল না, তাই সেই ছেলেটিকে হাত করেছিলেন জানি। কত টাকা তাকে দিয়েছেন? আবার মানসবাবুর পায়ের ওপর হাত রেখে ভদ্রাদেবী বললেন, মনে রাখবেন, আপনি ভগবানের নামে দিব্যি করেছেন, আর দ্বিতীয় প্রাণী কেউ জানবে না এসব। মানসবাবু বললেন, কিন্তু বিধবা বিবাহ তো অনেকেই করেন, তবে এত লুকোচুরির কি আছে? এ বাড়িতে থেকে এদের বউ হয়ে এ কথাটা আর এদের জানাতে চাই না বলে চট করে ঘরের ভেতরের ঘর থেকে 1,00,000 টাকার নোটের তাড়া এনে ওর হাতে গুঁজে দিয়ে ভিতরে চলে গেলেন। ধন্যবাদ।
গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।